আমরা প্রথম কথা অল ইন্ডিয়া ফেডারেশন অফ এসসি এসটি অর্গানাইজেশন এর টোটাল ডিস্ট্রিক্টে আমাদের যারা ডিস্ট্রিক্ট সেক্রেটারি এবং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আদার্স ডিস্ট্রিক্টে যে মেম্বাররা আছে, আমি বারবার করে বলছি কম বেশি কাজকর্ম হয়। কাজকর্মের মধ্যে কি আমার কমিউনিটি কিভাবে ডেভেলপ হবে, যেমন প্রথম আমি যে এসসি কিংবা আমি ওবিসি কিংবা আমি মুসলিম, সরকারের ঘর থেকে যে সার্টিফিকেট নেওয়া এবং সেইটাকে সরকার দিচ্ছে না, সেটা নিয়ে আমরা যে কোনো এসডিও ভিডিও সেখানে গিয়ে আমরা মুভমেন্ট করতে পারি এবং করি। আজকে আমার কমিউনিটির মানুষ যারা চাকরি বাকরি করে না, যারা দিন আনে দিন খায়, যারা গভর্নমেন্টের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, এরার কোনো ক্যান্ডিডেট যদি এসে আমাদেরকে বলে, তার হয়ে আমরা লেটার হেডে আমরা চিঠি লিখে আমরা এসডিও ভিডিও এবং ডিএমকে জানাই। সেখানে যদি কোনো প্রবলেম সলভ না হয় তাহলে আমাদের ডাইরেক্ট আমরা সিএমকে লিখি এবং রাজ্যপালকে লিখি। আমাদের অল ইন্ডিয়া ফেডারেশন এই একটা আমার অল ইন্ডিয়া লিডার যিনি আছেন কেপি চৌধুরী সাহেব এবং ভারতী সাহেব আমাদের চেয়ারপারসন, স্টেটে যারা কমিটি ফর্ম করে যারা কাজকর্ম করেছে তাদের একটা লেটার হেড দিয়েছে এবং সেখানে আমাদের স্টেট হিসেবে সেক্রেটারি হিসেবে আমি সই করি, আমার স্টেট প্রেসিডেন্ট সাহেব সই করতে পারে এবং ডিস্ট্রিক্টে যারা ডিস্ট্রিক্ট সেক্রেটারি প্রেসিডেন্ট আছে তারা সই করে নানা রকম কাজকর্ম করতে পারে। কিন্তু এই কাজকর্ম করতে গেলে তার একটা নিয়ম কানুন আছে, যেমন একটা মেম্বারশিপ আছে, যেমন একটা এন্ট্রি ফিস আছে। যে প্রথম কথা আমাদের সেন্ট্রাল যে নেতৃত্ব আছে তাকে একটা পার্সেন্টেজ দিতে হয়, আমাদের স্টেটে একটু রাখি আর ডিস্ট্রিক্টে দিই, সেটা আমরা নিজেরাই ঠিকঠাক করে রেখেছি এবং সেইভাবে চলবে। প্রথম কথা আপনাকে বলি, আজকে আমাদের প্রেসিডেন্ট সাহেব বলেছেন উনি ইঞ্জিনিয়ার, উনি সিপিডব্লিউ এবং সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি, আমি স্টেট ব্যাংকে সার্ভিস করি। আমাদের অমল দাস লিগাল, আমার দুই ট্যাংরা এবং 18 নম্বর ওয়ার্ডে কলকাতায় দুজনেই সোশ্যাল ওয়ার্কার, দুজনেই দিন আনে দিন খায়, পয়সা কথা। তার মধ্যে থেকে যতটা পারে এই 18 নম্বর ওয়ার্ডে আমাদের অশিক্ষিত, অশিক্ষিত বলবো না, অশিক্ষিত করে রাখার মানুষরা যারা রাজনীতি করেছে তাদের কাছে যেহেতু জ্ঞান বিদ্যে বুদ্ধি ঠিক মতো নেই বলে তাদেরকে ডেভেলপ করার জন্য আমার প্রদীপবাবু এবং অলোক খাটুয়া হামেশা প্রোগ্রাম করে যায়। এবং আপনাকে আমি কী বলবো, নিজের ঘরে খাবার ঠিক মতন খাওয়া হয় না। তো নানান রকম কাজকর্মের মধ্যে এখনও আছি। যেমন আমি এই রিসেন্ট পুজোর মধ্যে এই অবস্থাতে আমি বসিরহাটে গেছি, যেটাতে আমার সত্যিকার আমি এতদিন সংগঠন করছি, এই 105 জন হ্যান্ডিক্যাপ ছেলে মেয়ে তাদেরকে একটা জায়গায় রেখে এভরিডে পড়াশোনা করানো এবং তাদেরকে সব কিছু দেখভাল করা, সেই অবস্থাতে কম বেশি ফেডারেশন তাদেরকে এবারে পুজোয় জামা প্যান্ট দিয়েছি। আমার স্টেট ব্যাংক থেকেও কিছু হেল্প করেছি এবং তাদেরকে 1 মাসের ব্যাংক থেকে আমি চাল ডাল আলু পেঁয়াজ সব 1500 করে লোক খাইয়েছে, সেটাও আমি তাদেরকে পাইয়ে দিয়েছি একদম। তো আমাদের কথা যেমন সত্যদা কথা এবং মণ্ডলবাবুর সাথে আমার খুব বেশি হয়েছে, কিন্তু সত্যদার সাথে যত ফোনে কথা হয় মণ্ডলদার সাথে হয় না, কারণ উনি একটা ডাক্তারি মানুষ। তো আমার একটা কথা আছে, একজন ডক্টরের তার একটা টাইমটা মানুষের জন্য, আমি তাকে বেশি ডিস্টার্ব করি না। সত্যদাকে বললাম, সত্যদা বললো দাদা আমরা তো আপনার সংগঠনে আছি, কিছু ডিস্ট্রিক্ট আজকে লিডারকে ডেকে তাদেরকে কনভেনার করে যদি আমরা কিছু কাজকর্ম করতে পারি তো সেই এতে। তো আমি আপনাকে বলবো, যেখানে আমার কমিউনিটি এসসি এসটি ওবিসি মাইনরিটির ওপরে অত্যাচার হচ্ছে, সেখানে আমি এই অল ইন্ডিয়া ফেডারেশনের যে লেটার হেড ব্যবহার করে সব কিছুতে মুভমেন্ট করতে পারি। আপনি শুনলে আনন্দ পাবেন, ঘাটালে একটা ভেড়ি ছিল, সেই ভেড়িতে 100 বছর ধরে আমার এসসি এসটি কমিউনিটিরা চাষ করে মাছ খাচ্ছিল। এখন যে কেউ হোক, আমি আপনাকে জোর গলায় বলেছি, তৃণমূল হোক, সিপিএম হোক এবং কংগ্রেস হোক, তারা এখন সেই জায়গাটা থেকে তৃণমূলের কিছু ভালো মন্দ খারাপ নিয়ে সেই ভেড়িটা নিয়ে নিতে চাইছে, সেটা আমরা লড়াই করেছি। সেখানে ডিএম এবং এডিএম এবং বিডিওকে এক জায়গায় বসিয়ে বলেছি, এইটা যদি আপনি টেন্ডার দেন তাহলে আমাদের এই ছেলেদেরকে দিতে হবে। সেই জায়গায় আনতে পেরেছি, এখন পুরোপুরি আমরা লিখিত জায়গা পাইনি। সেটা একমাত্র এই ক্ষমতা হচ্ছে এই অল ইন্ডিয়া ফেডারেশন। আমি আজকে স্টেট সেক্রেটারি হচ্ছি, অল ইন্ডিয়া ফেডারেশন আমাকে
আমাদের যে নিজের একটা কনফারেন্স করেছি, এভরি ইয়ার আমরা কনফারেন্স করি, সেখানে আমরা আমার স্টেট কমিটি কে কি থাকবে তাকে আমরা সেখানে ঠিক। তো যেহেতু আমরা সার্ভিস করি, তিলকদা অমলদা যেহেতু হাইকোর্টে আছে, আমার ওখানেই অফিস, একটু ওপর লেভেলে, মানে আজকে ধরুন আমি এখানে যাব, আমার সাংগঠনিক কোনো ফান্ড নেই, আমি আপনাদের কাছে পরিষ্কার করে বলে দিচ্ছি, আমরা কোনো জায়গায় যেতে গেলে সাংগঠন ফান্ড দেবে তবে যাব, সেই জন্য সেরকম পরিস্থিতি নেই। আমার এয়ারপোর্টে বাসুদেব মন্ডল আছে ওয়ার্কিং প্রেসিডেন্ট, কবির তরফদার আছে LIC চাকরি করে, সজল মল্লিক আছে অ্যাডিশনাল সেক্রেটারি, যারা স্টেটে আছি, যারা স্টেটে লিডারশিপে আছি, তাদের কাছে যদি আজকে বলি যে 5,000 টাকা নিয়ে কালকে ওখানে আমাকে যেতে হবে, তো আমাদের এখন অবধি আমি স্টেট সেক্রেটারি হিসেবে কোনো না পাইনি দাদা। তো আমরা সিরিয়াসলি, আমি এর মধ্যে গদখালিতে গেছিলাম পুজোর মধ্যে, গঙ্গার ওপারে আমি পেরিয়ে, সেখানে আমি গিয়ে দেখেছি যে আমার কমিউনিটির কাছে কি দুরবস্থা, না জল না লাইট, কিচ্ছু নেই। আমার যে রাজ্যে, আমি আপনাকে আজকে যদি আপনি তাই বলেন, সত্যিকারে আমরা প্রমাণ করে দিতে পারবো যে আমরা শহরে কিছু লোক SC/ST বলে যে চেঁচাই, গ্রামের মানুষে গিয়ে যারা SC/ST দুরবস্থা আছে সেটা অন্তত গিয়ে দেখা উচিত। তার কারণ তাদেরই সত্যিকারের শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, OBC মাইনরিটির মধ্যে থেকে ভুগছে, না নিজস্ব জমি, এবং অপরের জমিতে চাষ করলে 50 টাকা 100 টাকা রোজ দেয় এবং তাদেরকে তাও দিতে চায় না। যেটা এখন আমরা লড়াই করছি, যেমন আমার অল ইন্ডিয়া ফেডারেশনের সেক্রেটারি জেনারেল KP চৌধুরী সাহেব করছেন, যে এই যে আউটসোর্সিং, এই যে আমার সরকারি জিনিসপত্র বিক্রি করে দেওয়া, যদি সত্যিকারে আমরা এখন চুপচাপ থাকি, তাহলে কালকে কিন্তু আমরা ঘর থেকে বেঘর হয়ে যাব। কালকে যে আমার ঘরটা আমি বানিয়েছি, সেই ঘরটাকে মেনটেনও করতে পারবো না। আমার ঘরে একটা ছেলে ইঞ্জিনিয়ার থাকলে সে কিন্তু সেই রাস্তায় বসেই কিন্তু গুলতানি করবে। সেই জায়গাটা আজকে বোথ সাইড সরকার, আজকে আমার রাজ্য সরকার এবং সেন্ট্রাল গভর্নমেন্ট, বোথ সাইড দুজনে একই প্ল্যানে চলছে। যদি সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো যদি একটা কিছু বিক্রি করার আনলো, তাহলে আমার রাজ্য সরকার কেন আন্দোলন করছে না? যখন সেটার এগেন্সে কোনো লড়াই করছে না, তাহলে সেইটাও তাকে সমর্থন করছে। এই ইস্যুতে আমাদের অল ইন্ডিয়া ফেডারেশন, আমি চাইবো যারা যে ডিস্ট্রিক্টে এবং যারা আমরা এখানে এসেছি, তারা অন্তত এইটা অন্তত ভাবুক যে আমাদের ঘরে ছেলেমেয়েরা এখন শিক্ষায় শিক্ষিত হতে চায়, হতে চেয়ে তারা কারোর কাছে মাথা নিচু করতে চায় না। তারা চায় নিজের শিক্ষায় শিক্ষিত হয়েছে এবং নিজের যে একটা চাকরি কিংবা যে কোনো জায়গায় কিছু করলে যাতে মাথা উঁচু করে আপনার চলতে পারে। আপনারা শুনলে সব থেকে দুঃখ কষ্ট, প্রাইভেট সেক্টরে আপনি যদি শিডিউল কাস্ট বলেন, সেখানে আপনার আগে নাম কাটা, আপনার যদি 90% মেরিট থাকে, সেখানে আপনি চাকরি পাবেন না। আজকের আপনি সেই জায়গায় লড়াই যদি করতে আমরা পারি, তাহলে ভাববো আমার পরের জেনারেশনের জন্যে, আমি আপনাদের কাছে জোর দিয়ে বলবো, আমার পরের জেনারেশনকে বাঁচিয়ে রাখার জন্যে, আমার ছেলে মেয়ে, আমার কমিউনিটির জাতিকে বাঁচিয়ে রাখার জন্যে আমরা যারা চাকরি বাকরি করছি, যারা একটু ভালো আছি, একটু ভালো মন্দ খাচ্ছি, তাদের অন্তত চোখ মুখ খুলে দিয়ে রাস্তায় নেমে লড়াই করছি। মন্ডলদা বলুন, আর কি বলবো? এবার আমি আপনাদের থেকে শুনবো, সেগুলো আমরা লিখবো। আমার প্রেসিডেন্ট সাহেব আছেন, আমার মানে অমলদা এসছেন, আমার লিডার সাহেবে, আমরা সেই উত্তরটাও দেব। এবং আপনাদের আলোচনা, যারা ডিস্ট্রিক্টের লেভেলে যারা কাজ করতে চান, তাদেরকে আমার প্রেসিডেন্ট সাহেব এখানে আছেন, আমি লেটারেট নিয়ে এসেছি, কনভেনার করে তাদেরকে ডিস্ট্রিক্টে একটা সম্মেলন করে তাদেরকে একটা কমিটি আমরা দাঁড় করিয়ে দেবো, তাদেরকে লেটারেট দেবো। এবং তাদের কাছে আমি আপনাকে জোর গলায় বলি, প্রথম কথা, অল ইন্ডিয়া ফেডারেশন SC/ST অর্গানাইজেশন নট পলিটিক্যাল সংগঠন। যেই পাহাড়ে থাকুক, যে থাকুক না, যে আমাকে ভালোবাসবে তাকে আমি গিয়ে দেখবো, তাকে ওয়াচ করব। সে যদি সত্যিকার আমাকে ভালোবাসতে চায়, তাকে নিশ্চয়ই আমি সমর্থন দেওয়ার কথা আলোচনা করতে পারি। কিন্তু আমি আজকে, তুমি চেয়ারে আছো, যেমন আমি আপনার সামনে জোর দিয়ে বলছি, আজকে এই যে অলোকবাবু, এই যে প্রদীপ বাউরি আছেন, 18 নম্বর ওয়ার্ড, মানে কলকাতায় আমাদের SC ওয়ার্ড 18 নম্বর ওয়ার্ডে সব নেতাকেই এসে আমাদের সাথে বসে আলোচনা করতে হয় যে কিছু ভোট এদের কাছে আছে, এরা যাকে বলবে তাকে দিলেই সেই জিতবে। তো আমরা চাই যে সেইটা,
আমরা চাইছি আমার এসসি এসটি ভাই, আজকে বাবা সাহেব ভীমরাও আম্বেদকর সংবিধান লিখেছে, আজকে দেখুন আপনারা ছোট্ট কথা ভাবুন, একটা সুপ্রিম কোর্টে আজ উত্তরপ্রদেশের যে মনীষা, যে আমাদের ঘরে 20 বছরের মহিলা আমাদের মেয়েকে যে নোংরামি করে তাকে মেরে পুড়িয়ে জ্বালিয়ে দিল, তার দায়িত্বটা সুপ্রিম কোর্ট নিল না, এলাহাবাদ কোর্টে ঠেলে দিল। আজকে সুপ্রিম কোর্ট আমাদের রিজার্ভেশন একটা উঠে যাক তার দায়িত্ব নিতে পারে, আজকে প্রমোশনের জায়গা উঠে যাক তার দায়িত্ব রায় দিতে পারে, কিন্তু সুপ্রিম কোর্ট আজকে যেহেতু এই মেয়েটি আমাদের বাল্মীকি সমাজের, এই মেয়েটি শিডিউল কাস্ট বলে তার যে রায়টা সুপ্রিম কোর্ট দিল না, সে একটা ডিস্ট্রিক্ট আছে হাইকোর্টে, একটা উত্তরপ্রদেশের হাইকোর্টে যেখানে ঘটনা ঘটেছে সেই জায়গায় ঠেলে দিল। তো আপনারা যে ভাবুন, আজকে আপনারা দেখেছেন দুদিন আগে যে আমাদের একটা বাউলি সমাজের একটা ছেলেকে পুলিশ তুলে নিয়ে গেছে, একটা 15 বছর 16 বছর 17 বছর যাই হোক, সামান্য মোবাইল চুরি করেছে, তার জন্য তাকে পিটিয়ে মেরে ফেলে দেওয়া হয়েছে। তো আজকে যদি উত্তরপ্রদেশের চিফ মিনিস্টার যদি ক্রিমিনাল হয়, তাহলে আমার রাজ্যেও চিফ মিনিস্টার ক্রিমিনাল। তো এটা ভাবতে হবে আপনাকে। আমার বক্তব্য, পুলিশ ধরেছে, 3 দিন ধরে পুলিশ কাস্টডি থাকবে কেন? 24 ঘন্টার মধ্যে তাকে কোর্টে পেশ করতে হয়। আপনার নিয়ম কানুন, আমরা যেহেতু ঘুমাচ্ছি, সত্যিকারে আমাদের কালকে আমার ঘরে যদি মেয়ে আছে, কালকে রাস্তায় চলতে পারবে কিনা এটা আপনাদের ভাবতে হবে। তো আমি প্লিজ যারা এসছেন, দেখুন আমাকে সারাদিন বলতে বললে আমি সারাদিন বলতে পারবো, কিন্তু কোনো না, আমি আপনাদের থেকে শুনবো, আজকে লিখবো। আমার এখানে আমার ফেডারেশন তরফ থেকে 5 জন আছি, আমরা কম বেশি যেটুকু জানি উত্তর দেব, তারপরে আলোচনা করে আমরা হুগলি থেকে জগন্নাথ বাবু, জগন্নাথ বাইন। আচ্ছা আচ্ছা, একটু ওটা দিন, আপনি বলুন না, আর নরেশ আপনি আগে বলুন। আমার প্রশ্ন করবো তো, আমার কি প্রশ্ন আছে সংবিধানে বলুন। বলছি স্বপন বাবু, আমি লিখে নিই তারপর বলছি। তারপর আমি বলুন। প্রশ্নটা যেটা হচ্ছে যে আমরা তো 72 বা 73 বছরের ইন্ডিপেন্ডেন্স ক্রস করে এলাম, আমরা কি এখনো ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড? মানে লড়াইটা কিভাবে হবে? উইল ইট বি অ্যান ইকোনমিক ওয়ার, নাকি রাস্তায় নেমে লড়াই? রাস্তায় নেমে লড়াইটা যখনই হবে, তখনই আপনার বোথ সাইড, একটা রাস্তায় নেমে যদি লড়াই করতে হয়, প্রথম লড়াই করতে গেলে যেমন মানুষ দরকার, লড়াই করতে গেলে তেমন টাকা দরকার। এই দুটো যাদের আছে, আজকে যারা আমার দেশে দায়িত্ব করছে, তাদের কাছে সেই হিউজ ফান্ড এসে গেছে বলে আমি যে চুরি করেছে তাকেও বলছি সে চোর নয়, সি অনলি ফর মানি। কারণ আমি টাকা দিয়ে আমি হাইকোর্টের জজকেও কিনতে পারি। আজকে আপনারা হচ্ছে দেখেছেন, হাইকোর্টের আমাদের এখানে কোনার সাহেব এসেছিলেন, হাইকোর্টের জজ সাহেব ছিলেন আমাদের, সুপ্রিম কোর্টে যখন তাকে এসেও তাকে 6 মাসের জেল করে দেওয়া হয়েছিল, কিন্তু সেই পানিশমেন্টে আরেকজন জেনারেল কমিউনিটি একই ভুল করেছিল, তাকে মাত্র 1 টাকা পানিশমেন্ট। তো এইটা তো আপনার টোটাল, আমি আপনাকে এইটুকুনি বলতে পারি, ওপর লেভেলে রিজার্ভেশন নেই এখন। সত্যিকারের যদি রিজার্ভেশন আমি বলছি উল্টো বলছি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, ভুল হতে পারে, এসসি সার্টিফিকেট যদি ওপেন করে দিই, সবাই যদি এসসি সার্টিফিকেট নিয়ে নেয়, তাহলে আমার কেউ আর ভাগ থাকছে না। এসসি কোনো ব্রাহ্মণ ছেলে যদি এসসি সার্টিফিকেট চায়, তাকে এই জন্য দেওয়া উচিত যে তাকে বোঝানোর দরকার। আমি এসসি সার্টিফিকেট মানে আমার একটা জাতের পরিচয়। শিডিউল মানে একটা লিস্ট, শিডিউল মানে একটা লিস্ট। আজকে বাবা সাহেব রিজার্ভেশন ওই জন্য করেছিল, আজকে রাজনীতিতে আছে, এডুকেশনে আছে, এই যে জায়গা থেকে যে রিজার্ভেশন বাবা সাহেব তৈরি করেছিলেন, বাবা সাহেব নিজে ভেবে তবে করেছিলেন। বাবা সাহেব আজকে বলেছিলেন সেদিনে ভেবে যে সেপারেট ব্যালট, আমার নেতাকে আমি বাঁচবো, সেই নেতা হবে এবং সে তোমাদেরও ভোট পাবে, আমাদেরও ভোট পাবে। কেন করেনি? কিন্তু ধরুন আমি এখানে আপনাকে একটা প্রশ্ন করি, যদি 4.5 লাখ আপনাদের মেম্বার থেকে থাকে পুরো ভারতবর্ষে, আপনাদের কি কোনো ওয়েবসাইট আছে যেখানে তারা রেজিস্টার্ড? হ্যাঁ, ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে রেজিস্টার্ড। আর দে পেইং এনি মেম্বারশিপ ফিস থ্রুআউট দ্য ইয়ার? দে আর পেইং। সেটা কত? দেখুন, সেন্ট্রালের পুরো এটা আমরা বলতে পারবো না। আমার কাছে রাজ্যে যারা আছি স্টেটে, তারা আমাদের একটা অ্যাকাউন্ট আছে, যেমন এভরি মান্থ 100 টাকা করে দিতে হয় আমাদের অ্যাকাউন্টে। আর আদার্স যখন ফার্স্ট টাইম যারা মেম্বারশিপ নেয় 100 আর 500 মানে 600 টাকা টোটাল ধরুন ফার্স্ট মান্থের এন্ট্রি ফিস। এভরি মান্থ 100 টাকা করে এই জন্য করা।
একটা সাংগঠনে যদি একটা কোনো ফিস না থাকে, একটা সাংগঠনে আমি আছি, আমার ইম্পর্টেন্ট তখনই প্রমাণ হয় যে আমি 100 টাকা দিয়েছি। যেমন আজকে আমাদের মন্ডল দা এবং আমাদের দিদিভাই, আমি এখানে এসেছি, চা বিস্কুট খাইয়েছে। কালকে যখন আসবো আমি দিদিভাইকে চা বিস্কুট খাওয়াবো, তার কারণ আমি যদি 100 টাকা নিয়ে 40 টাকা কি 50 টাকা আমার স্টেটের জন্য খরচা করতে পারি। আজকে আমরা দিদিভাইয়ের কাছে গেস্ট, কালকে যখন দিদিভাই এই জায়গায় আমি মিটিং করবো তখন আমিই বলবো চা বিস্কুট আমরা। তো এই জন্যে সাংগঠনে এন্ট্রি ফিস এবং সাংগঠনের যে অধিকার, সেই জন্যই পোস্ট। আজকে আমার তিলকদা সাংগঠনে এই যে পোস্ট করা হয়েছে কেন? সাংগঠনিক যদি আপনি আমার লিডারকে যদি সম্মান না দেন, তাহলে বাইরের কখনো সম্মান দেবে না। আজকে আমি রাজ্যপালের কাছে 5 বার গেছি, 5 বারে উনি আমাদের যা ভালোবেসেছেন, উনি কাজ করলো কি করলো না পরে, কিন্তু এই যে ডেকোরামটা মেনটেন করা, যে আমরা একটা সংগঠন থেকে গেছি 10 জন 12 জন, তাদেরকে সুন্দর বসিয়ে গল্প করা, কথা বলা, শোনা, তো এটাই তো। আপনি আমাদের দিল্লিতে যিনি আছেন কেপি চৌধুরী এবং ভারতী সাহেব, নো ডাউট আপনাকে আমি বলেছি আমার কমিউনিটির লোকরা যারা চাকরি পেয়ে যায়, প্রথম কথা আপনি আমাকেও দোষ দিতে পারেন এবং আমি নিজে স্বীকার করে দিই, আমাদের মধ্যে যারা মাস্টারমশাই, যাদের কাছে এডুকেশন আছে, তারা নিজেরা যখন মাস্টারমশাই হয়েছে তারা নিজের ফ্যামিলি নিয়েই ব্যস্ত থাকে। তার ছেলে মেয়ে ফার্স্ট ক্লাস পাবে, তার ছেলে মেয়ে ডক্টর হবে কিংবা ভালো টিচার হবে, কিন্তু যে ছেলেটির একটা মেরিট আছে তার কাছে কিছু নেই, তার চিন্তা কেউ করে না। তাই আমার অল ইন্ডিয়া ফেডারেশন এই চিন্তাটা করার জন্য সোশ্যাল ওয়ার্কার, যেমন আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আমার 2 চেয়ারম্যান সাহেব এবং জেনারেল সেক্রেটারি আমাদের আগে বছরে বিদেশে 5 জন 6 জনকে ডক্টরি পড়তে পাঠিয়েছে, সব এই সাংগঠনিক সেন্টার। মানে উনি নিজে যেহেতু LIC সার্ভিস করেন, LIC থেকে এবং সরকারি যে সুযোগ সুবিধা থেকে যেটা পায়, এবং উনি যে ইয়ারলি যে অ্যানুয়াল জেনারেল মিটিং করেন, সেখানে আমরা গিয়ে স্টেট থেকে যাই, গিয়ে নো ডাউট আপনি তো বোঝেন দিল্লি যেহেতু A গ্রেড অফিস এবং সে যেহেতু সারা ভারতের একটা সেক্রেটারি জেনারেল, তার একটা গ্রহণযোগ্য আছে। তো আমি চাইবো আমার কেপি চৌধুরী সাহেব এই কোভিডের একটু সিচুয়েশন মিটে গেলে বেঙ্গলে আসবে, তখন আপনাকে তো আমি ডাকবো, যেহেতু আপনার সাথে আমার হয়েছে। দাদা আপনাদের পারমিশন নিয়ে 2-1টা প্রশ্ন আরো করে নেবো। হ্যাঁ, 100 বার। সেটা হচ্ছে যে আপনাদের প্রচুর আর একটুখানি ওনার একটু জুড়ে দিই, আপনি যে ফার্স্ট কোশ্চেনটা করেছেন যে আমরা কি রাস্তায় নামতে পারি, এটা আমরা এখন নিজেদের মধ্যে একটা এই ব্যাপারে চিন্তা ভাবনা প্রিলিমিনারি স্টেজে আছে। আচ্ছা, যে আমরা ওই পর্যায়ে যেতে পারবো কিনা। এবার উনি যেটা বললেন যে আমাদের কিছু লোক দরকার রাস্তায় নামতে গেলে, সেটার জন্য তো আমাদের চিন্তা করতে হবে, সেটা কিভাবে বাড়ানো যায় সেটা আমরা এখন প্রাথমিক স্তরে আছি। আচ্ছা, হয়তো এটা আমরা পরে ডেভেলপ করবো এবং আমরা টাইম টু টাইম এটার ব্যাপারে আমরা মিটিং করছি, ওভার টেলিফোনে যোগাযোগ রাখছি, এটা আমরা হয়তো গ্রোথ করব। ঠিক বলছি নেক্সট যে প্রশ্নটা, একদম ঠিক আছে, নেক্সট যে প্রশ্নটা আপনাদের সবাইকে, সেটা হচ্ছে যে প্রচুর আদিবাসী সংগঠন আছে, ইয়েস, আর ইউ অল কানেক্টেড? সবাই কানেক্টেড? আমি আপনার কাছে বলি, দেখুন আদিবাসী সংগঠনটা মেদিনীপুর বেশ করে ঝাড়গ্রাম, পুরুলিয়া, এদের যেমন এই যে প্রদীপ বাউরি সমাজের যে একটা সংগঠন আছে, তার টোটাল বেসের সম্বন্ধে ওর সাথে জানা। আচ্ছা আচ্ছা। এবার এই আদিবাসী যারা আছে সাঁওতালের এই টোটাল, তাদের সঙ্গে আমার কথাবার্তা হয়, কিন্তু আপনাকে একটা কথা বলি, এদের এই কলকাতায় যখন কোনো প্রোগ্রাম করতে গেলে তখন ওদেরকে ইনভাইট করে আনা হয়। ব্যাপারটা আপনি যদি আজ ট্রেন চলতো, যদি আমি বলতাম 50 জন আমার লিডারকে নিয়ে আজকে বসবো, তাহলে আমি এই ঘরের মধ্যে পুরো বসতে পারতাম না। যেমন আমি ফাউকে নিয়ে বলছি, ফেডারেশন অফ আদিবাসী, যাদের যখন উলগুলান উৎসবটা কভার করলাম, তারা বললো 40টা স্কুল আছে, 2টো তার মধ্যে হচ্ছে কংক্রিট, আর 38টা স্কুল জাস্ট কোনো রকম ভাবে আছে। তো এই প্রবলেমগুলো 72-73 বছর পরে কেন থাকবে? আমার কথা হচ্ছে 85% অফ দ্য পপুলেশন যে দেশের, যদি আমরা SC/ST ধরি, তাহলে আমাদের ফাইন্যান্সিয়াল গ্রাউন্ডটা এত সলিড নয় কেন যে আমরা সলভটা করতে পারবো? ইয়েস, আমি আপনাকে বলি, আপনাকে প্রথম ভাবতে হবে গভর্নমেন্টের যে স্কুলগুলো আছে, সেই স্কুলগুলো স্কুল আছে, স্কুল হেড টিচার আছে, টোটাল গভর্নমেন্টের পরিকাঠামো 5 জন থাকুক 2 জন থাকুক আছে, কিন্তু তার টপে যারা পলিটিক্যাল বেস, যারা রাজত্ব করে, তাদেরই একজন লোক ওখানে সেক্রেটারি, হত্যাকর্তা বিধাতা, তারা হোস্টেলে পয়সা মারে, তারা স্কুলের টাইপেনে পয়সা মারে, এবং স্কুলটা যত খারাপ করে রাখবে
তত ছেলে মেয়ে না গেলে গভর্নমেন্ট যে প্রাইভেট স্কুলের যে পারমিশন দিয়ে রেখেছে সেইখানে সবাই চলে যাবে। এই চলে যাওয়ার মধ্যে এই যে বিজনেসের একটা যে সিস্টেমেটিক স্কুল এবং হসপিটাল টোটাল যারা বিজনেসের পরিকাঠামো তৈরি করে তারা কিন্তু আমার কমিউনিটির ছেলেমেয়েরাও দেখছে যে সবাই ইংলিশে পড়ছে, তো আমি একজন সাঁওতাল হয়েও আমার ছেলে মেয়ে ইংলিশে পড়বো, তাহলে গভর্নমেন্ট স্কুলটা ডক করিয়েছে। সেখানে ভালো বারান্দা থাকুক আর ভালো খাবার দিক না দিক, আপনার কাছে আমি একটা ইনফরমেশন দিয়ে রাখি, অল ইন্ডিয়া ফেডারেশন তরফ থেকে এবং অল ইন্ডিয়া কনফেডারেশন তরফ থেকে যার নেতৃত্ব দিচ্ছেন উদিত রাজ, আমি মেদিনীপুরে 5টা স্কুলের মাস্টারমশাইয়ের নামে কেস করেছি এবং 3টে উইন করে গেছি। এবং মেদিনীপুরে যে আমার বিসিডব্লিউ যিনি চেয়ারপারসন আছেন তিনি আমাদের সঙ্গে মাসে 2বার হচ্ছে বসতে চায়, এরকম একটা অবস্থা। তার কারণ আপনাকে বলেছি যে পার্টির লোকেরা যেখানে সেক্রেটারি থাকে সেই স্কুলের যে হেডমাস্টার থাকে তার কথাতে স্কুল চলে না। আপনি আর এই স্কুলের একতলা বিল্ডিং আছে দোতলা করবো, যে ফান্ড স্যাংশন হয়েছে সেই ফান্ডটা কিভাবে নিয়ে নেবো আমি সেটাই করতে হবে। তো প্লিজ আমি আপনাকে এইটুকুনি বলবো, আমরা যারা লোকালিটি যারা বাস করে তারা যারা সত্যিকারের আদিবাসী মানুষ তারা এত অনেস্ট হয়, তারা ওই ভেতরে ঢুকে খবর নিতে চায় না। তারা জানে আমার ছেলে মেয়ে কোনো মতে একটু ভালো করে লিখে ওপরে ক্লাসে গেলে তারপরে যেটা হবে। তো এইটা নিয়ে আপনি আজকের আমি 1.5 বছর আগে একটু ঝাড়গ্রাম গেছিলাম, সিরিয়াসলি বলছি, যেহেতু আমি স্টেট ব্যাংকে আছি সেই সুবাদে গেছিলাম। 75-76 হবে। এক ঠাকুমাকে জিজ্ঞেস করি, ঠাকুমা আপনি ব্লাউজ কেন পরেননি? বলছে বাবু ব্লাউজ কি জিনিস? তা ঠিক আছে। তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম, ঠাকুমা আমি 100 টাকা একটা মিষ্টি একটু কিনে নিয়ে গেছিলাম, আমি নিয়ে গেছি, আরও কিছু বিস্কুট এসব নিয়ে গেছি। তো আমি বললাম 100 টাকা দেখি, এই টাকাটা আপনাকে আমি দিচ্ছি, এটা কি বাবা? 100 টাকা পর্যন্ত দেখেনি। তো এরকম আমি আপনাকে জায়গায় দেখেছি। আজকে আমি সুন্দরবনেও গিয়ে এরকমও দেখেছি সত্যিকারের তারা এখনো পোকামাকড় ঘুরিয়ে খায়। তো আমি আপনাকে বলে যে আমি কলকাতায় আছি, আমি কলকাতায় জন্মেছি, কলকাতায় বড় হয়েছি, শিডিউল কাস্ট সার্টিফিকেট আছে, খায় না আমাকে আমি জানতাম না। আমি আপনাকে ওপেন বলেছি, শিডিউল কাস্ট সার্টিফিকেট দেখিয়ে আমার চাকরি নেই, শিডিউল কাস্ট সার্টিফিকেট দেখিয়ে আমার কিছু নেই। আমি প্লেয়ার কোটায় চাকরি, টোটাল খেলাধুলার মধ্যে ছিলাম। আমি চাই আমার অল ইন্ডিয়া ফেডারেশনের নেতৃত্বে পশ্চিমবঙ্গে কিছু আমরা, যেমন আমি আজকে তিলকবাবু আছে, অমলদা আছে, এই অলোক খাটুয়া, প্রদীপ, আমরা সজলদা এলে আপনি দেখবেন অমায়িক। আমরা চাই আমাদের যেহেতু বাবা সাহেব বলেছিলেন পে ব্যাক টু সোসাইটি, আমি সিরিয়াসলি বলছি আমরা এই 5 জন যারা আছি 1 টাকাও বলে আমার কমিউনিটির জন্য তাদেরকে কিছু দিই, এটাই হলো আমার কথা। আমার দিক থেকে লাস্ট প্রশ্ন এবার, ধরুন সব সংগঠন মিলে মাসে 1 দিন আপনারা আপনাদের বক্তব্য ভিডিও রেকর্ড করে পাঠাতে পারবেন, যেটা ভাবনামুখ দেখাতে চায়, যাতে ভারতবর্ষে যেখানে যেখানে আদিবাসী সংগঠন আছে যেন আপনারা নিউজ হতে পারে। আমরা মোদিকে শুনতে চাই না, আমরা মমতা দিকে শুনতে চাই না, আমরা আপনাদেরকে শুনতে চাই। এটা কি সম্ভব হবে? প্রসেস হচ্ছে স্ট্যান্ডে ক্যামেরা বসিয়ে সাইডে, আমি আপনার প্রসেস অলরেডি স্টার্ট। আচ্ছা, এটা আমরা অলরেডি স্টার্ট করে দিয়েছি। এবং আমাদের, আপনি যে সেকেন্ড কোশ্চেনটা করলেন যে আমাদের প্রচুর আদিবাসী সংগঠন আছে, আমরা ইউনাইটেড কিনা, তো আমরা কিন্তু সেই প্রসেস অলরেডি স্টার্ট করে দিয়েছি। আমরা ইউনাইটেড হওয়ার চেষ্টা করছি এবং বলতে গেলে প্রত্যেক সপ্তাহে আমরা বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার জন্য বিভিন্নভাবে আমরা সাংগঠনিকভাবে যোগাযোগ শুরু করেছি এবং প্রত্যেকে রাজি হচ্ছে। তারাও ফিল করেছে যে আমরা আজকে খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, তারপরে এই মনুস্মৃতি যখন আমাদের মধ্যে এটা চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, তারপরে তো সেই ভারতবর্ষে স্বাধীনতার আগে যে কন্ডিশন ছিল সেটা ফিরে আসছে, ফিরে আসা, বা ওরা একটা স্লো পয়জনলি সুন্দরভাবে আমাদের কাঁধে বন্দুক রেখে, আমাদের কাঁধে মানে বন্দুক রেখে সামনে মুসলমানটাকে টার্গেট করে অ্যাকচুয়ালি আমাদের বাঁচদের সেই জিনিসটা এখন আমাদের বোঝাতে হবে। এবং বিভিন্ন সাংগঠনিকভাবে যারা আদিবাসী আছে সব আমরা কিন্তু চাইছি লড়াই করতে, কিন্তু যেহেতু আমরা স্ক্যাটার, ইউনাইটেড হতে পারছি না, সেই জন্য আমরা এটা একটা আমরা ইউনাইটেড হওয়ার জন্য আমরা কিন্তু প্রসেস অলরেডি আমরা স্টার্ট করে দিয়েছি। আশা করি আমরা 6 মাস থেকে 1 বছরের মধ্যে একটা ফ্রুটফুল রেজাল্ট আমরা পাবো, এটা আমরা আশা করছি। কিন্তু ইন দ্য মিন টাইম আপনাদের ভিডিও পেতে পারবো আমরা, মানে মোবাইল থেকে রেকর্ড করে ভিডিও দেখি, আরো মাসখানেক পরে এটা হয়তো আমরা বলতে পারবো স্পষ্টভাবে। ঠিক ঠিক স্বপনদা, ইয়েস ঠিক
আমরা অলরেডি প্রসেস স্টার্ট করে দিয়েছি। ঠিক আছে, এটা নয় যে আমরা বসে আছি, আমরা ফিল করছি ঠিক ইমিডিয়েট আমাদের ইউনাইটেড হতে হবে, অথচ আমরা ভারতবর্ষে 85% ঠিক। এবার আমরা অন্তত যদি 85% যদি আমরা 30% ইউনাইটেড তো অনেক। আপনাদের কাউকে দিন, হ্যাঁ আপনাদের কাউকে দিন না না আপনি